হ্যালো। আচ্ছা, আমরা তাহলে কত স্লাইড পর্যন্ত শেষ করছিলাম? গত ক্লাসে ৭৫ পর্যন্ত শেষ করছিলাম নাকি? হ্যাঁ? আমরা ২৫টা করে শেষ করব বলছিলাম। এই যে এতটুক পর্যন্ত শেষ করছিলাম। আজকে হচ্ছে আমরা ৭৬ স্লাইড থেকে শুরু করতেছি। ইয়া গত ক্লাসে আমরা মোলারিটি পর্যন্ত পড়ছিলাম। ইভেন গত ক্লাসে এটাও বলে দিছিলাম আমি যে নেক্সট ক্লাস শুরু করার সময় তোমার অবশ্যই মোলারিটিটা মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে আমি কি পড়াইছি সেটা। আমি হোপ করতেছি যে তুমি মনে রাখছো মোলারিটি কি জিনিস। কারণ আমরা আজকে পড়বো মোলালিটি, নরমালিটি এগুলা পড়বো। ঠিক আছে? কারণ এগুলো আমরা বুঝবো না যদি আমরা মোলারিটি কি এটাই না বুঝি আমরা। ওকে? আচ্ছা, নরমালিটি বোঝার জন্য আমাদেরকে আগে তুল্যবর সম্পর্কে বুঝতে হবে। কি সম্পর্কে বুঝতে হবে? তুল্যবর সম্পর্কে বুঝতে হবে। তুল্যভরটা কি? তুল্যভর হচ্ছে যে একটা যৌগের বা একটা মৌলের তুল্যভর সমান আমরা বুঝি যে আণবিক ভর ডিভাইড বাই তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা কি আমরা বুঝিয়ে দিয়ে আসছি অলরেডি। এসিডের তুল্য সংখ্যা কিভাবে বের করতে হয়, ক্ষারের তুল্য সংখ্যা কিভাবে বের করতে হয় এগুলো আমরা অলরেডি বুঝিয়ে দিয়ে আসছি। আচ্ছা, তাহলে তুল্য ভরটা কি বলতেছি? তুল্য ভরটা বলতেছি আণবিক ভর ডিভাইড বাই তুল্য সংখ্যা। যেমন সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর কি হবে? সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত? 98 না? আর হাইড্রোজেন দুইটা, সালফারের কত? 32 দুগুণে কত? সামথিং হবে। সালফারের পারমাণবিক ভর একটা আছে, অক্সিজেন আবার 4টা আছে। সালফার হচ্ছে কত? 32। হাইড্রোজেন দুইটা কত? 34। এক এক করে। অক্সিজেন 4টা। তাহলে মোট কত হয়? 98। 98 হলে কি হয়? 98 ডিভাইড বাই 2। সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কেন 2 এটা আশা করি বোঝানো লাগবে না। তার মানে 98 ডিভাইড বাই 2 যেটা হয় তাহলে 49 এটা হচ্ছে তুল্য ভর। ঠিক সেম ভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য ভর 36.5 ডিভাইড বাই 1 হাইড্রোক্লোরিক অ্যাসিডের কি বলে আণবিক ভর ডিভাইড বাই হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা কিভাবে বের করতে এটা তো আমি গত ক্লাসে শিখিয়ে দিয়ে আসছি। আশা করি এখান থেকে কোনো প্রশ্ন আসবে না। তার মানে তুল্য ভর জিনিসটা কি এটা বুঝাতে পারছি কিনা? পারছি। ওকে? এখন আমরা কি করবো? এখন আমরা পড়বো নরমালিটি। আমার একটা কাজ আছে সেজন্য আজকে একটু তাড়াতাড়ি পড়াবো। বাট আজকে তেমন কঠিন পড়াও নেই। ঠিক আছে? নরমালিটি। নরমালিটির এইখানে একটা সংজ্ঞা দেওয়া আছে। এই সংজ্ঞাটা একটু কঠিন। তুই এই সহজ সংজ্ঞাটাই শিখবি। সহজ সংজ্ঞাটা কি লিখছে? একটি নির্দিষ্ট তাপমাত্রায়। তার মানে তাপমাত্রার কথা অবশ্যই বলে দিছে। কারণ আমাদেরকে সবসময় মনে রাখতে হবে মোলারিটি এবং নরমালিটি দুইজনই তাপমাত্রার উপর নির্ভরশীল। মোলারিটি কেন তাপমাত্রার উপর নির্ভরশীল এটা গত ক্লাসে পড়াইছি। আজকে পড়াবো নরমালিটি কেন তাপমাত্রার উপর নির্ভরশীল। ঠিক আছে? যে দুইটা তাপমাত্রার উপর নির্ভরশীল ওদের সংজ্ঞার মধ্যে অবশ্যই একটি নির্দিষ্ট তাপমাত্রার কথা বলা থাকতে হবে। ঠিক আছে? এই কথাটা না বলে দিলে সংজ্ঞাটা ফুল কেটে দিবে। একটি নির্দিষ্ট তাপমাত্রায়, কারণ নির্দিষ্ট তাপমাত্রায় না সংজ্ঞাটা দিচ্ছে। তাপমাত্রা চেঞ্জ করলে তো নরমালিটিও চেঞ্জ হয়ে যাবে। ঠিক না? একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটি দ্রবণের মোলারিটি এবং ওই দ্রবের তুল্য সংখ্যার গুণফলকে ওই দ্রবণের নরমালিটি বলে। একদম ইজি। তার মানে নরমালিটি n is equal কত হবে? S into E। S হচ্ছে কি মোলারিটি। বলছি না গত ক্লাসের পড়ায় মনে রাখতে হবে। মোলারিটির কথা মনে রাখতে হবে। মোলারিটি মানে কি? ঘনমাত্রা। একটা যৌগের নরমালিটি আমরা কেমনে বের করব? ওই যৌগের ঘনমাত্রা কত দেওয়া আছে প্রশ্নে এটা, আর ওই যৌগের তুল্য সংখ্যা কত। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 1, সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2 আর ঘনমাত্রা তো প্রশ্নে দেওয়া থাকবে। তো এটা আশা করি আমরা পারবো। এখন আমার কথা হচ্ছে দেখ, নরমালিটি কেন তাপমাত্রার উপর নির্ভরশীল? আচ্ছা, নরমালিটির সূত্রে S আছে না? S মানে কি? মোলারিটি না? মোলারিটি মানে কি? ঘনমাত্রা না? আর আমরা গত ক্লাসে কি শিখে আসছি? মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল। তাহলে নরমালিটির সূত্র মোলারিটি আছে। তাহলে মোলারিটি থাকলে তো নরমালিটিরও তাপমাত্রার উপর নির্ভরশীল। তাই না? নরমালিটির সূত্রেই তো মোলারিটি আছে। কারণ N যে কথা SI সেম কথা না? SI সেম কথা না? তাইলে তাহলে S যদি তাপমাত্রার উপর নির্ভরশীল হয় তাহলে N ও তো তাপমাত্রার উপর নির্ভরশীল হবে। এটা তো একদম সহজ শর্টকাট কথা। শেষ। সেজন্য তাপমাত্রার উপর নরমালিটি নির্ভরশীল। তাহলে প্রশ্ন যদি আসে নরমালিটি তাপমাত্রার উপর নির্ভরশীল কেন ব্যাখ্যা করো? তুমি প্রথমে মোলারিটি কেন তাপমাত্রার উপর নির্ভরশীল সেটা ব্যাখ্যা করবে, যেটা গত ক্লাসে শিখেছি। ওইটার থেকে ব্যাখ্যা করে তারপর তুমি এখানে আসবা। যে সেজন্য নরমালিটির সূত্র হচ্ছে N is equal S into E। S যেহেতু তাপমাত্রার উপর নির্ভরশীল তাহলে N ও তাপমাত্রার উপর নির্ভরশীল। ঠিক আছে? আচ্ছা, n এর আরেকটা সূত্র আমরা পেতে পারি। n এর আরেকটা সূত্র তুই সরাসরি মুখস্থ করে ফেলতে পারো যে m/v into 1 by তুল্যভর। সেজন্য তুল্যভরটা কি আমি বুঝে দিয়ে আসছি। এটা সরাসরি মুখস্থ করে ফেলতে পারো। m হচ্ছে ওই যৌগের মানে প্রশ্নের যে ভরটা দেওয়া আছে ছোট হাতের m যেহেতু, আর v হচ্ছে কি? আয়তন। ঠিক আছে? আয়তন। প্রশ্নে যে ওই যৌগটার আয়তন কতটুকু দেওয়া আছে সেটা। আর 1 ডিভাইড বাই তুল্যভর। তুল্যভর তো কি একটু আগে বুঝিয়ে দিয়ে আসি। ওই যৌগের তুল্যভর কি বের করা কোনো ব্যাপার? সূত্রটা কোত্থেকে আসছে এটা বুঝাবার কোনো কিছু নেই। ইভেন এটা তুই দেখলেই বুঝবি সূত্রটা কেমনে আসছে, তাই আমি আর বুঝাচ্ছি না। যে এগুলো বাচ্চাদের জিনিস, যে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে কনভার্সনটা কেমনে আসছে এটা দেখানো কোনো ব্যাপার না। তবে এই সূত্র থেকেও প্রমাণ করা যায় যে কি বলে নরমালিটি হচ্ছে তাপমাত্রার উপর নির্ভরশীল কেন? কারণ নরমালিটির সূত্রে ভি পাওয়া গেছে। ভি মানে কি? আয়তন। আয়তন টেম্পারেচার উপর নির্ভরশীল না? কারণ আমরা যদি তাপ দিই
জলীয় দ্রবণগুলো কি হয়ে যাবে, বাষ্প আকারে বের হয়ে যাবে। কঠিন পদার্থগুলো তো বাষ্প আকারে বের হয় না, এটা গত ক্লাসে দেখাইছি। মোলারিটির ক্ষেত্রে আয়তন ছিল বলে তো আয়তনগুলা যে জলীয় যে অবস্থাটা ছিল, জলীয় অবস্থাটি তো বাষ্প আকারে বের হয়ে যেত, ফলে ঘনমাত্রাটা চেঞ্জ হয়ে যেত। ঠিক সেম ভাবে নর্মালিটির ক্ষেত্রে সূত্রের মতো ভি পাওয়া গেছে, নর্মালিটি আরেকটা সূত্র এটা। ওইখানে যেহেতু ভি পাওয়া গেছে, ভি যেহেতু তার টেম্পারেচার উপর নির্ভরশীল, তাহলে নর্মালিটিও টেম্পারেচার উপর নির্ভরশীল। এটা তো বুঝাবার কিছু নেই, ঠিক না? সূত্রটা কোত্থেকে আসছে, এটা একদম বাচ্চাদের জিনিস, তাই আমি আর বুঝাচ্ছি না, ঠিক আছে? কারণ সব জিনিস এখন আর বোঝানোর সময় নেই। আচ্ছা, তাহলে আমাদের নরমালিটি শেষ। এখন আমাদেরকে কি করতে হবে, কি বলছে? আচ্ছা, এই অঙ্কগুলা আমি আর করাবো না, এগুলো হোমওয়ার্ক, ডাইরেক্ট হোমওয়ার্ক। এটা হোমওয়ার্ক দিয়ে দিবা আজকে, অনেকগুলো অঙ্ক হোমওয়ার্ক দিবা আমি তোকে। কারণ এই অঙ্কগুলো অ্যাকচুয়ালি গত ক্লাসে এতদিন যা পড়াই আসছি, ওই ক্লাসগুলারই হচ্ছে যে রিফ্লেকশন, ঠিক আছে? অঙ্ক ফাঁকে ফাঁকে অঙ্ক ঢুকাই দিয়েছি আর কি, তা আশা করি পারবি। তারপর হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ফর ম্যাথ, এই টপিকটা ম্যাথে প্রায় আসে, মানে আসে বলতে আসেই, ঠিক আছে? তো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো আমরা শিখে ফেলি কি আসে, এবং এমন ম্যাথ কি রিলেটেড ম্যাথ আসে এবং টপিকটা কি, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে, ধর এটা একটা পাত্র আছে, এটা একটা পাত্র আছে, এটা একটা পাত্র আছে, এই পাত্রের যতগুলো মিশ্রণ আছে সব মিশ্রণ আমরা একটা পাত্রে মিশাইছি। এই কেসটাই হবে সব ক্ষেত্রে, কিন্তু এক এক সময় এক এক কেস, মানে ভিন্ন ভিন্ন কেস হবে। কেস ওয়ান এর কথা যেটা বলতেছি, সেখানে হচ্ছে তিনটা পাত্রে সেম যৌগ আছে। তিনটা পাত্রে সেম যৌগ আছে মানে কি, এই পাত্র সালফিউরিক অ্যাসিড আছে, এই পাত্র সালফিউরিক অ্যাসিড আছে, এই পাত্র সালফিউরিক অ্যাসিড আছে। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে যে এই পাত্রে যে সালফিউরিক অ্যাসিড আছে, এই পাত্রে সালফিউরিক অ্যাসিডের N1 সংখ্যক N1 মোল সংখ্যক আছে, আর এই পাত্রে সালফিউরিক অ্যাসিড ঘনমাত্রা হচ্ছে S1। এই পাত্রে সালফিউরিক অ্যাসিড আছে ঠিক আছে, কিন্তু এই পাত্রের ঘনমাত্রা আর মোল সংখ্যা তো সমান হবে না। ধরলাম এই পাত্রে সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা হচ্ছে N2, আর এই পাত্রে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা হচ্ছে S2। ঠিক সেম ভাবে N3 S3। এখন কথা হচ্ছে, আমাদেরকে আমরা একটা সূত্র ধার করাবার চেষ্টা করব, ওই সূত্রটা হচ্ছে মেইন কথা, ঠিক আছে? আচ্ছা, আমাকে একটা কথা বলতো, ধরলাম এই পাত্রে সালফিউরিক অ্যাসিড ছিল 1 মোল 2 মোল, ধরলাম এই পাত্রে সালফিউরিক অ্যাসিড ছিল 1 মোল 2 মোল 3 মোল, ধরলাম এই পাত্রে সালফিউরিক অ্যাসিড ছিল 1 মোল। ওকে, এখন আমাকে একটা কথা বলতো, সালফিউরিক অ্যাসিড কি সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে? অ্যাসিড কখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে? মানে সেম, তুই কখন একটা ছেলেকে বিয়ে করবি, তুই তো অবশ্যই অপোজিট জেন্ডারকে বিয়ে করবি, তাই না? সেম সেম যে কখনো রিয়েকশন হয় না। তাহলে এখন কথা হচ্ছে যে, আমরা যখন এই পাত্রে মিশাই ফেলছি, তাহলে এই পাত্রে সালফিউরিক অ্যাসিড 2 মোল ছিল, এই পাত্রে 3 মোল ছিল, তাহলে টোটাল কত ছিল? 5 মোল। আর এই পাত্রে 1 মোল ছিল, তাহলে টোটাল 6 মোল সালফিউরিক অ্যাসিড থাকবে এখানে। কারণ কেউ কারোর সাথে বিক্রিয়া করে না, সবগুলো ইনট্যাক্ট আছে, ইনট্যাক্ট আছে মানে একদম পিওর, কেউ কারোর সাথে বিক্রিয়া করে নাই। 1 2 3 4 5 6, তার মানে যে পাত্রে আমরা সবগুলো মিশিয়েছি, সেই পাত্রে সালফিউরিক অ্যাসিড হবে কয় মোল? 6 মোল। এক্সাম্পল হিসেবে বললাম আর কি। তার মানে আমরা বলতে পারি না যে n টোটাল সমান n1 প্লাস n2 প্লাস n3, বলতে পারি। আবার আমরা কি জানি, s ইকুয়াল n বাই v, তার মানে n সমান কত হবে? s ইন্টু b। তার মানে n টোটাল সমান কে আমরা এভাবে লিখতে পারি না, s টোটাল ইন্টু v টোটাল। তাহলে n টোটাল ইন্টু s টোটাল ইন্টু v টোটাল সমান কত হবে? n1 কে আমরা কিভাবে লিখতে পারি? s1 ইন্টু v1 না, s1 ইন্টু v1 প্লাস n2 কে আমরা কিভাবে লিখতে পারি? s2 ইন্টু v2 না, s2 ইন্টু v2। n3 কে আমরা কিভাবে লিখতে পারি? s3 ইন্টু v3 প্লাস। তার মানে এইটা একটা সূত্র উদাহরণ করেছি, ঠিক আছে? এটা হচ্ছে কেস ওয়ান এর ক্ষেত্রে। কেস টুর ক্ষেত্রে তিনটা পাত্রে এবার আমরা কি করব, ভিন্ন ভিন্ন যৌগ নিব, কিন্তু তিনটাই এসিড নতুবা তিনটাই ক্ষার। বুঝতে পারছি? তিনটাই এবার এবার ভিন্ন ভিন্ন যৌগ নিব, ঠিক আছে? ইটস ওকে, ভিন্ন ভিন্ন যৌগ নিব, কিন্তু ভিন্ন ভিন্ন যৌগ নিলেও তিনোটাই হয় এসিড নিব, নতুবা তিনোটাই ক্ষার নিব। আমি তিনোটা কেন বলতেছি এক্সাম্পল হিসেবে, আমি এখানে তিনটা রাখছি কেন? প্রশ্নের মধ্যে চারটাও থাকতে পারে, পাঁচটাও থাকতে পারে, পাঁচটা পাত্র থাকতে পারে, বাট সিস্টেম তো সেম। এই ক্ষেত্রেও দেখ, এটা সালফিউরিক অ্যাসিড, এটা নাইট্রিক অ্যাসিড, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন আমার কথা হচ্ছে, অ্যাসিড তো অ্যাসিডই, তুই তো আর আমার সাথে বিয়ে করবি না, তুইও ছেলে আমিও ছেলে, জাস্ট আমাদের দেখতে আলাদা রকম আর কি, ঠিক না? তার মানে ওরা এখন ইনট্যাক্ট থাকবে, ইনট্যাক্ট থাকবে মানে কি, ওরা বিক্রিয়া করবে না একে অপরের সাথে, বিক্রিয়া না করলে কোনো একটা কমবেও না, কোনোটা বাড়বেও না। তার মানে প্রথম পাত্রে যদি মোল সংখ্যা 2 হয়, দ্বিতীয় পাত্রে যদি 1 হয়, তাহলে দ্বিতীয় পাত্রে যদি 3 হয়, তাহলে টোটাল কত হবে? 2 3 6, এখানেও 6টা হবে, 1 2 3 4 5 6, দেখছস? বিক্রিয়া করবে না কেউ কারোর সাথে। এখানেও সূত্র সেম হবে না, n টোটাল ইজ ইকুয়াল, তার মানে কি হবে? n1 প্লাস n2 প্লাস n3। আবার n1 কে কি লেখা যায়? s1 ইন্টু v1। n2 কে কি লেখা যায়? s2 ইন্টু v2। n3 কে কি লেখা যায়? s3 ইন্টু v3। তার মানে s টোটাল ইন্টু v টোটাল সমান এটা। তার মানে কেস ওয়ান আর কেস টুর ক্ষেত্রে সূত্র সেমই বলতে গেলে।
সূত্র নিয়ে কোনো আমাদের মাথা ব্যথা করতে হবে না। আমাদের কিন্তু সূত্র কাজে লাগে যে নিচেরটা, বেশিরভাগ নিচেরটা, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, অঙ্ক করলে বুঝে যাবি। এখন কেস থ্রিতে কি হয়েছে, কেস থ্রিতে হচ্ছে আমাদের সবথেকে ইন্টারেস্টিং টপিক। কেস থ্রিতে তো ঘটনা ঘটে যায়। এবার তিনটা পাত্র আছে, নো প্রবলেম, কিন্তু একটাতে অ্যাসিড একটাতে ক্ষার, এরকম একটা ব্যাপার। এ দেখ, প্রথমটাতে সালফিউরিক অ্যাসিড, তৃতীয়টা তো নাইট্রিক অ্যাসিড, বাট মাঝখানেরটাতে সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন কি হলো, এখন কি হবে? এখন আমরা তো জানি যে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে ফেলে, রিঅ্যাকশন করে ফেলে। আর অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়াকে কি বলা হয়? প্রশমন বিক্রিয়া। লবণ আর পানি উৎপন্ন হয়। তার মানে অ্যাকচুয়ালি S1 পাত্রে যদি 3টা মোল থাকে, S3 পাত্রে যদি 3টা মোল থাকে, S2 তে যদি 2টা মোল থাকে, ওরা যখন মিশাই ফেলবো, 3টা কখনো সেম থাকবে না। আচ্ছা, এখানে তো 4টা দিছে। ঠিক আছে, S1 এ ধর 3টা আছে, S3 তে 4টা আছে, S2 তে হচ্ছে 2টা আছে। কিন্তু মিশাই ফেলার পর প্রথম পাত্রে সালফিউরিক অ্যাসিড কি আর 3 মোল থাকবে? নাইট্রিক অ্যাসিড কি আর কখনো 4 মোল থাকবে? ওরা নিশ্চয়ই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে একটু একটু বিক্রিয়া করে ফেলবে, একটু হলেও তো বিক্রিয়া করবে। তার মানে 3 মোল বা 4 মোল সালফিউরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড থাকা কখনোই পসিবল না। ওদের মিশ্রণের পর মোল সংখ্যা চেঞ্জ হয়ে যাবে। আর মোল সংখ্যা যদি চেঞ্জ হয়ে যায়, তার মানে ঘনমাত্রাও চেঞ্জ হয়ে যাবে। এখন আমাদের করতে হবে কি? আমরা কিছুই করবো না ভাই, আমরা একটা সূত্র শিখে ফেলবো। আমরা কি করব, প্রথমে অ্যাসিড যেগুলো আছে না, পাত্রের মধ্যে অ্যাসিড যেগুলো আছে এগুলার আগে প্লাস চিহ্ন বসাই দিব, আর ক্ষার যেগুলো আছে এগুলার আগে মাইনাস চিহ্ন বসাই দিব। আমরা কি জানি, S টোটাল ইন্টু V টোটাল সমান হচ্ছে S1 V1 প্লাস S2 V2 প্লাস S3 V3 ছিল না? এখন এটা আমরা লিখবো না। এখন আমরা লিখবো কি, অ্যাসিড গুলার আগে, যেমন দেখ, প্রথম পাত্রটা S1 ইন্টু V1, আমরা অ্যাসিড আগে প্লাস দিছি না, তাহলে প্লাস লাগছে S1 ইন্টু V1। কিন্তু ক্ষারকে তো আমরা নেগেটিভ বানিয়ে দিছি, তাহলে মাইনাস মাইনাস S2 ইন্টু V2 লিখবো। ঠিক আছে, আর অ্যাসিডকে আবার প্লাস রাখছি S3 ইন্টু V3। তার মানে এখানে আমরা একটা মান পাবো, তাই না? এই মানটাকে আমরা আউটপুট ভ্যালু বলতেছি। এই মানটাকে আমরা কি বলতেছি? আউটপুট ভ্যালু। কোনো কারণে আউটপুট ভ্যালু যদি পজিটিভ হয়, এই যে আমরা আমরা যে সবসময় অ্যাসিডকে পজিটিভ ধরবো কিংবা ক্ষারকে নেগেটিভ ধরতে হবে এমন না। আমাদের অ্যাজাম্পশন, আমাদের ধরাটা ভুল হইতে পারে। মানে আমরা যে অ্যাসিডকে প্লাস ধরে নিয়েছি এটা ভুল হইতে পারে। এটা আমরা বুঝবো কেমনে? এই যে প্রথমে আমরা অ্যাসিডকে প্লাস ধরে ম্যাথটা আগাবো। ঠিক আছে, অ্যাসিডকে প্লাস ধরে ম্যাথটা আগাইতে থাকবো। যদি আউটপুট ভ্যালু পজিটিভ আসে, তাহলে আমরা ধরে নেব যে আমাদের অ্যাজাম্পশন ঠিক আছে। মানে আমরা আসলে এসিডি প্লাস হবে। এসিডি প্লাস হবে বলতে কি বোঝাচ্ছে জানোস? মানে মিশাবার পর এসিড থাকবে বেশি, ক্ষার থাকবে কম, ক্ষার কমে যাবে। কারণ এখানে একটা ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড এটার সাথে বিক্রিয়া করতেছে, এটার সাথে বিক্রিয়া করতেছে, তাহলে আলটিমেটলি ক্ষার কি থাকবে আর পাত্রের মধ্যে? পাত্রের মধ্যে ক্ষার থাকার কোনো চান্স আছে? চান্স নাই। মানে থাকলেও খুব কম পরিমাণে। বুঝাতে পারছি? তার মানে আমরা যে এসিডকে পজিটিভ ধরে নিয়েছি, মানে এসিড যে পাত্রে বেশি আছে সেটা ঠিক। কিন্তু কোনো কারণে যদি আউটপুট ভ্যালু নেগেটিভ আসে, তখন আমরা বুঝে যাবো যে আমরা অ্যাকচুয়ালি মিশাবার পর পাত্রে এসিড বেশি নেই, ক্ষার বেশি আছে। তখন আমরা কি করব? তখন সূত্রটা চেঞ্জ করে ফেলবো। তখন আমরা ক্ষারকে পজিটিভ ধরে ম্যাথটা আগাবো। ঠিক আছে? তখন এটাই হবে আনসার। ঠিক আছে, আমরা দুইটা নিয়মে মানে এই অঙ্কগুলাতে করতে হবে। প্রথমে আমরা এসিড ধরে আগাবো, যদি পজিটিভ চলে আসে তাহলে তো রেজাল্ট বের হয়ে গেছে। যদি পজিটিভ না আসে তখন আমরা বুঝতে পারবো যে আমাদের অ্যাজাম্পশন ঠিক নেই। আমাদের ক্ষারকে পজিটিভ ধরতে হবে, এসিডকে নেগেটিভ ধরতে হবে। তখন ক্ষারকে পজিটিভ আর এসিডকে নেগেটিভ ধরে অঙ্কটা আগাবো। তখন S টোটাল ইন্টু P টোটাল সমান কি হবে? মাইনাস S1 ইন্টু P1 প্লাস S2 P2 মাইনাস S3 P3। ঠিক আছে, এসিড গুলার আগে মাইনাস, ক্ষারের আগে প্লাস, আনসার যেটা আসবে সেটা। আর এটা অ্যাকচুয়ালি এই অঙ্কগুলা দ্বারা কি বোঝায়, কে কার উপর ডোমিনেট করতেছে। ঠিক আছে, ডোমিনেট করা মানে অন্যের উপর ক্ষমতা দেখানো। যদি এসিডে যদি এসিডকে পজিটিভ ধরে আনসার পজিটিভ আসতো, তাহলে তো আমাদের আনসার এখানে শেষ হয়ে যেত, আমরা ইজিলি বলতে পারতাম এসিড ডোমিনেট করতেছে। যদি আউটপুট ভ্যালু কি আসে, নেগেটিভ আসে, তো এসিডকে ধরার পরও তখন আমরা বুঝতে পারবো আমরা যে এসিডকে ডোমিনেট ভাবছিলাম এটা ভুল। তখন আমরা ক্ষারকে ডোমিনেট ভেবে, মানে ক্ষারকে প্লাস হিসেবে দিব, আর এসিডকে নেগেটিভ হিসেবে ধরে তখন আমরা বুঝে দিবে ক্ষার হচ্ছে কি ডোমিনেট করতেছে। তখন আমরা বুঝে যাবো সেটা। বুঝতে পারছি? ওকে, তো অঙ্ক দেওয়া আছে। আমি আজকে আর কোনো অঙ্ক বুঝাবো না, কারণ এখন যথেষ্ট হয়ে গেছিস। কি হয়ে গেছিস দেখি বলতো? যথেষ্ট ম্যাচুর হয়ে গেছিস গত 3 ক্লাস করানোর পর। আমি সেজন্য গত 3 ক্লাস অঙ্কগুলো একটু ডিটেলসে পড়াইছিলাম, নাহলে পড়াইতাম না। ঠিক আছে, যাই হোক, আমি দেখা দিচ্ছি। প্রতিটা পাত্রের আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে। দেখ, প্রশ্নের মধ্যে দেওয়া আছে প্রতিটা পাত্রে আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে। ইভেন বলে দিচ্ছে প্রতিটা পাত্রে সালফিউরিক অ্যাসিড। তার মানে কি সবগুলো অ্যাসিড।
সবগুলো সেম যৌগ, তার মানে এটা কেস কোনটার মধ্যে পারে, কেস ওয়ানের মধ্যে পারে। আর কেস ওয়ানের মধ্যে কি কোনো প্যাচ ছিল? কোনো প্যাচ ছিল না। মিশাবার পর টোটাল আয়তন বি টোটাল কত হবে? বি টোটাল ওরা বলে দিছে। বি টোটাল ওরা যদি বলে না দেয়, তিনোটার আয়তন যোগ করে ফেলবা। আয়তন যোগ করে তুমি নিজেই বি টোটাল বের করে ফেলবা। তাহলে এস টোটাল বের করা কোনো ব্যাপার? এস টোটাল ইন্টু 250 সমান S1 B1 S2 B2 S3। এখানে কিন্তু মিলিলিটারকে লিটারও নিতে হবে না। কেন লিটারে নিতে হবে না? কারণ এখানে সবগুলো আয়তন আমরা মিলিলিটারে রাখছি। মিলিলিটারে রাখছি মানে কি, 250টা যখন এই পাশে যাবে তখন মিলিলিটার মিলিলিটার কাটাকাটি চলে যাবে না? তো আলটিমেটলি মানে অনুপাতটা সমানই থাকবে যেহেতু সবগুলো মিলিলিটারে রাখছি। তাই আমাদের কোনো প্যাচ নাই। চাইলে তুমি লিটারে কনভার্ট করে ফেলতে পারো, বাট লিটারে কনভার্ট করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। তাহলে এস টোটাল বের করে ফেলবা। একদম ইজি অঙ্ক, যে এস টোটাল ইন্টু বি টোটাল ইজ ইকুয়াল S1 P1 প্লাস S2 P2 প্লাস S3 P3। ঠিক আছে? অঙ্ক করতে হবে যে এইটা, এই যে অঙ্ক এটাও কেন করতে হবে? তিনোটা পাত্রের ঘনমাত্রা দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, তিনোটা পাত্রে দেওয়া আছে। হ্যাঁ, ইভেন মিশ্রণের পর টোটাল আয়তনটা দেওয়া নেই। আমাদেরকে বের করতে বলছে এস টোটাল সমান কত। এখন ভি টোটালও দেওয়া নেই। তাহলে আমরা কি করব? আমরা কি করব? আচ্ছা, আমাদেরকে বের করতে বলছে মিশ্রণটির শক্তিমাত্রা কত। শক্তিমাত্রাকে আরেক নাম হচ্ছে ঘনমাত্রা। মানে মিশ্রণের এস টোটাল বের করতে বলছে। এখন ভি টোটাল দেওয়া নেই। ভি টোটাল নিয়ে আমাদের গ্যাঞ্জাম করার কোনো কাহিনীও নাই। আমরা চারটা পাত্র যোগ করে ফেলবো। মানে ৪ টা পাত্রের আয়তন যোগ করে বি টোটালটা আমরা নিজেরাই বের করে ফেলছি। এখন এস টোটাল ইন্টু বি টোটাল সমান, আমরা প্রথমে এসিডকে প্লাস ধরবো, ক্ষারকে নেগেটিভ ধরবো। যদি ওখানে রেজাল্ট চলে আসে তাহলে তো হইছে। এই দেখ, প্রথমটা কিন্তু ক্ষারকে আমরা নেগেটিভ ধরছি, আবার দ্বিতীয়টা এসিডকে আমরা পজিটিভ ধরছি। কারণ প্রথমটা কি সোডিয়াম কার্বনেট, পরেরটা কি সালফিউরিক অ্যাসিড, এরপরটা কি আবার সোডিয়াম হাইড্রোক্সাইড। ক্ষারকে আমরা নেগেটিভ ধরছি, এসিডকে আমরা পজিটিভ ধরছি, S4B4, মানে মাইনাস S1V1 প্লাস S2B2 মাইনাস S3B3 প্লাস S4B4। তো আনসার অটোমেটিক কি আসে? পজিটিভ আসে। তার মানে এটাই আমাদের আনসার, এস টোটাল এটাই আমাদের আনসার, যেহেতু আনসার পজিটিভ চলে আসছে। ঠিক আছে? তাহলে আমাদের তো ক্ষারকে আবার পজিটিভ ধরার কোনো মানে হয় না। আমরা প্রথমে যে অ্যাজাম্পশনটা করছি সেটাই ঠিক। নরমালি আমি এসিডকে প্রথমে শুরুতে পজিটিভ কেন ধরতে বলছি? কারণ হচ্ছে যে এসিডকে পজিটিভ কেন ধরতে বলছি দেখি বলতো? কারণ নরমালি সবগুলা প্রশ্নতে এসিডই ডমিনেট করে বেশিরভাগ টাইম, সেজন্য। ঠিক আছে? আচ্ছা, আউটপুট ভ্যালু কিন্তু এটার না। আউটপুট ভ্যালু মানে আউটপুট ভ্যালু কিন্তু ভি টোটালে এই পাশে কি ভাগ হয়েছে এটার বলে নাই। মানে এস টোটালের আউটপুট ভ্যালু না। আউটপুট ভ্যালু কিন্তু এটার শুধু এইটুক অংশের। এইটুক অংশ আগে আমরা চেক করে নিব। মানে আমি যদি তোকে এই অঙ্কটা দিয়ে হিসাব করি, ভি টোটাল তো আমরা জানি 300 কে আমরা এই পাশে পাঠাবো না। শুরুতে এই পাশে পাঠাবো না 300 কে। ঠিক আছে? আমরা আগে এতটুকু অংশ হিসাব করে দেখবো পজিটিভ আসে কিনা। পজিটিভ আসলে তারপর 300 কে এই পাশে পাঠালে ভাগ করব। ঠিক আছে? আচ্ছা, এখানে কি দেখ, এখানে কিন্তু ঘনমাত্রা কারোরই ইয়া দেওয়া নেই। মানে মোলার আকারে দেওয়া নাই, নরমালিটি আকারে দেওয়া আছে। মানে মোলারিটি দেয় নাই, নরমালিটি দিছি। কিন্তু আমরা নরমালিটি থেকে মোলারিটিতে কনভার্ট হওয়া কি কোনো ব্যাপার? আমরা কি জানি? N is equal SE। আমাদেরকে দিয়ে দিছে N। আমরা তো S নিয়ে সূত্র জানি। তাহলে S সমান কি হবে? N ডিভাইড বাই E। আর তুল্য সংখ্যা E মানে কি তুল্য সংখ্যা? তুল্য সংখ্যা বের করা তো কোনো ব্যাপার না। শেষ। ওকে? তারপর হচ্ছে কি? তারপর হচ্ছে যে সেম অঙ্ক আমি আর করা দিচ্ছি না, করে ফেলবি। আর এগুলো আমি একটাও করাবো না। আচ্ছা, এই অঙ্কটাতে হচ্ছে আমরা ছোটবেলায় একটা সূত্র শিখে আসছি। ওই সূত্রটা S1 V1 is equal S2 V2, দ্রবণের লঘুকরণ সূত্র। ক্লাস 9-10 পড়ে আসার কথা। এই সূত্র দিয়ে ইজিলি হয়ে যাবে। কেমনে হয়ে যাবে? আমাদেরকে বলছে তোমার 300 সেন্টিমিটার কিউব আর 300 সেন্টিমিটার কিউব আয়তনের 1 মোলার HCl প্রয়োজন। যেহেতু প্রয়োজন বলে দিছে ভাইয়া, প্রয়োজন বলে দিছে মানে কি, এটা আমার পরবর্তী ঘটনা। পরবর্তী ঘটনা তার মানে কি, এটা V2 দেওয়া আছে, আমাদের S2 দেওয়া আছে। ঠিক আছে? কিন্তু বোতলে তোমার আছে কত? 6 মোলার। তার মানে S1 দিছে তোমাকে। হ্যাঁ? কি পরিমাণ পানি ওই বোতলে ml এর সাথে মিশাইতে হবে। কি পরিমাণ পানি মিশালে ঘনমাত্রা 1 মোলার হবে সেটা জিজ্ঞেস করছে। কি পরিমাণ মিশাইলে মানে আমাদের V1 কত আছে সেটা বলা নাই। ঠিক আছে? ইভেন V1 এর সাথে কত যোগ করলে, ধরলাম X পরিমাণ যোগ করছি, তখন হচ্ছে ঘনমাত্রা কত হইছে? 1 মোলার হইছে। কিন্তু আমাদের তো V1 ও দেওয়া নেই। তো আমাদের আগে V1 বের করতে হবে। V1 বের করার পর V2 থেকে V1 মাইনাস করতে হবে, সেটাই তো X, তাই না? কারণ V2 মানে কি? V2 সমান হচ্ছে কত? V1 প্লাস X। কি পরিমাণ মিশাইছি সেটা। কি পরিমাণ মিশিয়েছি সেটা। তার মানে ইয়া X সমান কত হবে? X সমান কত হবে?
v2 মাইনাস v1, তাই না? আমাদেরকে v1 বের করতে হবে। এখন v1 বের করা কি কোনো ব্যাপার? তোমার s1 ও দিয়ে দিছে, v1 ও দিয়ে দিছে, s2 ও দিয়ে দিছে, তুমি v2 বের করো। v2 ইভেন v কে তোমার লিটারে কনভার্ট করতে হবে না, তুমি মিলিলিটারে বের করো। সেন্টিমিটার কিউব কে আরেক নাম কি? মিলিলিটার। সেন্টিমিটার কিউব যে কথা, মিলিলিটার সেম কথা, ঠিক আছে? তো v2 টা মিলিলিটার বের করো। v2 টা মিলিলিটারে বের করলে ধরলাম আসলো কত? y মিলিলিটার আসলো, y মিলিলিটার আসলো, ঠিক আছে? তো এখন কতটুক মিশাইতে হবে বলছে। আগে তো ছিল v1, ঠিক না? এটার সাথে কতটুকু মিশাইতে হবে বলছে। তাহলে v2 থেকে v1 মাইনাস করে দাও, অতটুকুই আমরা মিশাইছি। আচ্ছা, যা আসে তা। ওকে, এগুলো নিজে করে ফেলবি, নিজে করে ফেলবি, নিজে করে ফেলবি। ছোট ছোট অঙ্ক দেখলে বোঝা যাচ্ছে। এটাও সেম অঙ্ক s1 v1 দিয়ে করা। জাস্ট s1 v1 সমান ইজ ইকুয়াল s2 v2, এই সূত্রটা কোত্থেকে আসছে এটা জাস্ট বুঝাইছে যে, ঠিক আছে? এটা আমাদের এত বুঝার দরকারও নাই, আমরা সূত্রটা মুখস্থ করে বলবো s1 v1 ইজ ইকুয়াল s2 v2। তাহলে বুঝাইতে পারি, বাট যেগুলো বুঝাই কোনো লাভ হবে না সেগুলো বুঝাই না আমি, ঠিক আছে? তাহলে এটা মুখস্থ, এটাও মুখস্থ, সরি মুখস্থ বলতেছি, এগুলো করে করে রাখবি, এগুলো ছোট ছোট অঙ্ক। এইবার হচ্ছে মোলালিটি। আগেটা ছিল মোলারিটি, নরমালিটি, এবার হচ্ছে মোলালিটি, ল ল, ঠিক আছে? মোলালিটি, মোলালিটি কিন্তু তাপমাত্রার উপর নির্ভরশীল না। মোলালিটি তাপমাত্রার উপর নির্ভরশীল না। সবচেয়ে কমন একটা অনুধাবন প্রশ্ন আসে, মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল, কিন্তু মোলালিটি কেন তাপমাত্রার উপর নির্ভরশীল না? মোলালিটি কেন তাপমাত্রার উপর নির্ভরশীল না আমি তোমাকে বলি। আমি গত ক্লাসগুলোতে অনেকবার বলে আসছি, একটা পানির মধ্যে চিনি আছে, আগুন দিলে, তাপ দিলে পানিটা বাষ্পীভূত হবে, চিনি কিন্তু বাষ্পীভূত হবে না, চিনি অধক্ষেপ আকারে পড়বে। তার মানে কি, বাষ্পীভূত হয় অ্যাকচুয়ালি জলীয় জিনিসটা বা লিটার জিনিসটা, আয়তন জিনিসটা। আয়তন জিনিসটা হচ্ছে যে কি, বাষ্পীভূত হয়। ভর কখনো বাষ্পীভূত হয় না, ভর কখনো কি হয় না, বাষ্পীভূত হয় না। আর মোলালিটি হিসাব করা হয় ভর দিয়ে। মোলালিটি সূত্র হচ্ছে কি, একটা দ্রবণ আছে, ওই দ্রবণের মধ্যে দ্রাবকের ভর, দ্রাবকের ভর, দ্রাবকের আয়তন বলে নাই, দ্রাবকের ভর বলছে। আর দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা, মোল সংখ্যা তার আয়তন না। তার মানে ১ কেজি দ্রাবকের মধ্যে যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলালিটি বলে। মোলালিটি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে না, যেহেতু তাপমাত্রার সাথে ভরের কোনো পরিবর্তন হয় না, তাই মোলালিটি চেঞ্জ হবে না। ভর কখনো চেঞ্জ হয় না ভাই, দ্রাবকের ভর। ভর কেন চেঞ্জ হয়, ইভেন এটা নিয়ে একটা ম্যাথমেটিক্যাল প্রমাণ আছে কেন চেঞ্জ হচ্ছে না মোলালিটিতে। প্রথম কথা আমরা মোলালিটির সূত্রটা দেখি। আমরা দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা ডিভাইড বাই দ্রাবকের ভর। আর দ্রাবকের ভরটা এই প্রথম আমরা গ্রামে হিসাব করব না, এই প্রথম গ্রাম ভর কখনো আমরা গ্রামে হিসাব করবো না, কেমিস্ট্রিতে এটা কেজিতে হিসাব করবে, দ্রাবকের ভরটা কেজিতে হিসাব করবো আমরা। বি কেয়ারফুল, ঠিক আছে? আচ্ছা, আমরা কি জানি রো ইজ ইকুয়াল এম বাই ভি না? তাহলে আমরা কি লিখতে পারি যে, আচ্ছা, এম কখনো টেম্পারেচারের সাথে চেঞ্জ হয় না, তার মানে কি থাকে, এম সবসময় ফিক্স থাকে, ফিক্স থাকে। তার মানে আমরা রো ইজ ইকুয়াল যে এম বাই ভি, এটাকে আমরা রো সমানুপাতিক ওয়ান ওয়ান বাই ভি লিখতে পারি না, যেহেতু এম সবসময় কনস্ট্যান্ট থাকে, তাপমাত্রার সাথে কোনো পরিবর্তন হয় না। তার মানে চেঞ্জ হবে শুধু আয়তন আর ঘনত্ব, তাই না? ওকে, এখন আমাকে একটা কথা বল, রো সমানুপাতিক ওয়ান বাই ভি মানে ব্যস্তানুপাতিক, ভি বাড়লে রো কমে, ভি কমলে রো বাড়ে, ব্যাপারটা এমন না? এখন মোলারিটির ক্ষেত্রে কি হয়, ভি এমন ভাবে কমে, রো ঠিক সেম ভাবেই বাড়ে। এটাই তো সমানুপাতিক মানে ব্যস্তানুপাতিক বুঝাই, তাই না? এখন আমার কথা ধর, শুরুতে ভি ছিল 5, রো ছিল 2, তাহলে এম সমান কত হবে, রো ইন্টু ভি। আর আমরা তো ভরে হিসাব করি, মোলালিটির ক্ষেত্রে আমরা তো ভরে হিসাব করি, তাই না? তার মানে প্রথমে 10 ছিল, ভর হচ্ছে 10। এখন আমার কথা হচ্ছে যে, আবার এবার ধর তাপমাত্রা কি করছি, তাপমাত্রা বাড়াই দিছি। তাপমাত্রা বাড়াই দিলে আয়তন কমে যায় না, ভি কমে যাবে না? ভি কমে গেছে, ভি আগে ছিল 5, এখন হয়ে গেছে 5/2, 5 এর 2 ভাগ হয়ে গেছে। কিন্তু রো এমন ভাবে বাড়বে, এই দুটো গুণ করলে আবার 10ই আসতেছে। আলটিমেটলি কিন্তু ভর কোনো চেঞ্জ হয় নাই।
আর আমরা মোলারিটি হিসাব করি এখানে ভর দিয়ে, আয়তন দিয়ে না। তার মানে তাপমাত্রার উপর মোলারিটির কোনো সম্পর্ক নাই, তাপমাত্রা মোলারিটিকে চেঞ্জ করতে পারে না। আগে দেখ আগে ঘনত্ব ছিল 2, আয়তন ছিল 5, 5 দুগুণে 10, এটা ছিল ভর। m is equal কেন রো ইন্টু ভি। এখন ভি কমে গেছে 5/2, কিন্তু আবার রো বেড়ে গেছে, ঠিক সেম ভাবে 4 বাড়ছে, 2 থেকে 4 হয়েছে। এখন 2 থেকে গুণ করলে আবার কি হয়, 10ই আসতেছে, ভর কোনো চেঞ্জ হইলো না। আর মোলারিটি হিসেব করায় ভর দিয়ে। আশা করি আনসার করতে পারবি। অঙ্কটা নিজে করে বলবি। আর এই অঙ্কটা আসবে না, এটা বাদ। 94 স্লাইডে যে অঙ্কটা আসবে এই অঙ্কটা বাদ, এটা এখন বুঝবিও না। আর তাপমাত্রার উপর নির্ভরশীলতা আমি অলরেডি পড়াই ফেলছি, যা পড়াইছি তা। আর 97 হচ্ছে কি, মানে তাপমাত্রার উপর নির্ভরশীলতা হচ্ছে যা মুখে বলছি এগুলো বাংলায় লেখা আছে আর কি। আর মোল ভগ্নাংশ, আচ্ছা মোল ভগ্নাংশ জিনিসটা কি বুঝাইতি, তবে মোল ভগ্নাংশ বুঝাবার আগে 98 স্লাইডে শতকরা পদ্ধতি যেটা আছে এটা তো আমি আগে বুঝাইছি, এটা আর বুঝাবো না। এটা দিয়ে, আচ্ছা শতকরা পদ্ধতি 10% ডাব্লিউ বাই বি, অমুক পার্সেন্ট 10% ভি বাই বি, 10% ডাব্লিউ বাই ডাব্লিউ বলতে কি বুঝায় এগুলো তো জানোস। এখন একটা শর্টকাট টেকনিক শিখাই। যদি অমুক পার্সেন্ট ডাব্লিউ বাই ভি দেওয়া থাকে, অমুক পার্সেন্ট ডাব্লিউ বাই ভি, ডাব্লিউ বাই ডাব্লিউ না আবার ভি বাই ভিও না, ডাব্লিউ বাই ভি দেওয়া থাকে, এই পার্সেন্ট দেওয়া থাকলে তুমি সরাসরি দ্রবণটার ঘনমাত্রা বের করে ফেলতে পারবা। চট করে ঘনমাত্রা বের করে ফেলতে পারবা একটা সূত্রে। কেমনে, এস ইজ ইকুয়াল যত পার্সেন্ট দেওয়া আছে তার সাথে 10 গুণ করে দিব, ডিভাইড বাই ওই যৌগটার আণবিক ভর, অটোমেটিক ঘনমাত্রা চলে আসবে। এটা একটা শর্টকাট টেকনিক, ঠিক আছে। সূত্রটা করতে আসে নিজে পড়বি, একদম বাচ্চাদের জিনিস। এখন নিজের ব্রেন খাটাইতে হবে তোর, নাইলে সবকিছু পড়াই দিলে সমস্যা। আর এখন আজকে ক্লাস এটা পড়াই দিব মোল ভগ্নাংশ, ঠিক আছে। আজকে যে ক্লাসগুলো পড়াইছি এই ক্লাসটি ভাগে পড়াইতে আমার লাগছে মিনিমাম 1.5 ঘন্টা, কিন্তু তোকে মাত্র আধা ঘন্টায় শেষ করে ফেলছি। কেন, কারণ নোটগুলা কালেক্ট করা আছে, নোটগুলা কি একদম সেট করা আছে, নোটের উপর পড়াই দিছি জাস্ট, ঠিক আছে। আচ্ছা, মোল ভগ্নাংশটা কি একটু বুঝাই দিই। ধর এটা একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে আমরা এ একটা গ্যাস দিছি, সি একটা গ্যাস দিছি, বি একটা গ্যাস দিছি। গ্যাসগুলো কিন্তু একে অপরের সাথে রিঅ্যাকশন করবে না, রিঅ্যাকশন করে আবার নতুন কিছু উৎপন্ন করবে না। ওরা ইনটেক্ট অবস্থায় থাকবে, এ এর মতন থাকবে, সি সি এর মতন থাকবে, বি বি এর মতন থাকবে। তাহলে এ এর মোল ভগ্নাংশ এক্স এর সমান হবে এ এর মোল সংখ্যা যত ডিভাইড বাই এন টোটাল। এন টোটাল মানে কি, এ এর মোল সংখ্যা ডিভাইড বাই বি এর, সরি প্লাস বি এর মোল সংখ্যা প্লাস সি এর মোল সংখ্যা। ঠিক সেম ভাবে বি এর মোল ভগ্নাংশ সমান কত হবে, বি এর মোল সংখ্যা ডিভাইড বাই এন টোটাল, এন এ প্লাস এন বি প্লাস এন সি। ঠিক সেম ভাবে সি এর মোল ভগ্নাংশ কত হবে, সি এর মোল সংখ্যা ডিভাইড বাই এন এ, মানে এ এর মোল সংখ্যা প্লাস বি এর মোল সংখ্যা প্লাস সি এর মোল সংখ্যা। বুঝতে পারছি, তাহলে আজকে এতটুকুই। তারপর 100 নাম্বার পেজে একটা অঙ্ক আছে, অঙ্কটা নিজে করে ফেলবি, একদম ইজি ইজি অঙ্ক। তুমি তোমার মনে হইতে পারে আমি ফাঁকিবাজি করতেছি, তোকে অঙ্ক করাচ্ছি না। অ্যাকচুয়ালি অঙ্ক কেন করাচ্ছি না বলি, এত যে গত 3 ক্লাসে যে অঙ্ক করাই দিয়ে আসছি ওইগুলোর পড়া হচ্ছে এখানে, আমি ফাঁকে ফাঁকে জাস্ট প্র্যাকটিস করার জন্য অঙ্কগুলো ঢুকাই দিছি। এখন তুই পারস কিনা এটা দেখতে হবে, এটা আমি কিভাবে পড়াইনি। এখানে সামনে যাদেরকে পড়াবো ওদেরকে কখনোই এই অঙ্কগুলো আর করাই দিব না। আমি কতটুক পড়াবো, কোনগুলা হোমওয়ার্ক দিতে হবে এগুলো আমার সব মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো নিজে নিজে করবি, আর না পারলে তো আমি আছি, নিজে নিজে করে ফেলবি। নেক্সট ক্লাসে আমরা এটাও নিজে নিজে করবি, এক লাইনের অঙ্ক এটা। তাহলে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এখান থেকে শুরু করবো, পিপিএম থেকে শুরু করবো, কারণ এই অঙ্কটা আসবে না, আমরা পিপিএম থেকে শুরু করবো। ওকে, নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট শেষ হয়ে যাবে, চ্যাপ্টার 4টা পার্ট বলছে, সেকেন্ড পার্ট শেষ হয়ে যাবে। আর থার্ড পার্টটা আমরা শুরু করবো টাইট্রেশন। টাইট্রেশন খুবই ইম্পর্টেন্ট, টাইট্রেশন থেকে আরো বেশি ইম্পর্টেন্ট লাস্ট পার্টটা, সেটা হচ্ছে জারণ বিজারণ। তাহলে আজকে এতটুকুই থাক।